যাচ্ছ কেন? কিছু বলার আছে? আছে, কিন্তু আমাকে সময় আর দিচ্ছ কই? এই পরিবারে এই মুখার্জি বেলায় কারো কোনো সময় নেই না। আমি অমরেশ মুখার্জি, এই মুখার্জি বেলা বড় ছেলে। আমি এই শহরের নাম করা ডাক্তার। আর আমার ভাই সাংবাদিক সমরেশ, যদিও টাকা কামাই না। হ্যাঁ, আর যখন তুমি আমাকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছো তখন বলি আমার শাশুড়ি মা ডাক সাইডের সমাজসেবিকা, আর আমার শ্বশুর মশাই ডাক সাইডের এমপি। তাহলে তুমি বলো, এই পরিবারে কার হাতে কত সময় থাকবে? ঠিক বলেছিস দাদা, এই পরিবারে সবার হাতে টাকা পয়সা থাকলেও সময় নেই। সবাই কেমন যেন যন্ত্রের মধ্যে ছুটছে, একমাত্র কমলেশ ছাড়া। ওর কথা মুখে নেন ঠাকুরপো, আর ছোটর কথা বলছো, সে তো ছুটতেই হবে। হ্যাঁ, বর্তমানে কম্পিউটার যুগে যেখানে মানুষ ইন্টারনেটে পশ্চিম বাংলা থেকে এক মুহূর্তে আমেরিকা চলে যাচ্ছে, সেখানে তো থেমে থাকলে চলবে না। দাদা এত না ছোট, একটু থামতে শিখ। মনে রাখিস, এই ইন্টারনেটে পশ্চিম বাংলা থেকে আমেরিকা যাওয়া যায় ঠিকই, কিন্তু ইন্টারনেটে মায়ের পেট থেকে জন্মে মানুষ হওয়া যায় না। ফ্রান্স, জাপান বা চীনের কোন খাবারটা কি দিয়ে তৈরি সেটা তোর কম্পিউটার বলে দেবে, কিন্তু মায়ের দুধে কত পরিমাণে মমতা আছে, কখন সিনে আছে, সেটা তোর কোনোদিন কম্পিউটার বলে দিতে পারবে না। বাহ বাহ বাহ, অপূর্ব, অসাধারণ। আচ্ছা, তুই যদি এই সাংবাদিকতা না করে তোর বাবার মতন রাজনীতিতে যোগ দিতিস না, তাহলে কিন্তু অল্প দিনে দারুণ হতে পারতিস। হ্যালো, হাই, বাই বাই। ওসব আমার রাজনীতি ভালো লাগে না মা। ড্যামিওর, হ্যালো, হাই, বাই বাই। কতবার না তোকে বলেছি আমাকে মা বলবি না, মাম্মি বলবি, মাম্মি। হ্যালো, হাই, বাই বাই। তাছাড়া এই দু পয়সা সাংবাদিকতা করে আমার ভবিষ্যৎ সিদ্ধ অন্ধকার হয়ে যাবে। তখন তো দাদু বলেছিল লপড়ো লপড়ো, বললেই পারতে। তাতে হয়তো সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য করে কিছু টাকা কামাতাম, কিন্তু ওই দিন আনা দিন খাওয়া শয় শয় মানুষগুলোকে চিনতে পারতাম না, তুলতে পারতাম না ওদের অসহায় মুহূর্তের ছবি, লিখতে পারতাম না তাদের নির্মম কাহিনী। জানি জানি, কিন্তু এইসবগুলো করে তোর কি লাভ বলতো? লাভ হচ্ছে এইসব তো ব্যবসাদারে করে মা, আমি কেন করবো? মা থেকে বলতে যাওয়া মাম্মি। লাভ ক্ষতির হিসাব শুধু ব্যবসাদাররা নয় সমরেশ, আমার মতো এমপি স্বদেশ মুখার্জিরাও করে। বন্দে মাতরম, বন্দে মাতরম। ওই লাভ ক্ষতির অঙ্ক ছাড়া জীবনে কোনো গতি হয় নাকি? বন্দে মাতরম। তোমাদের মতন এমপিতে মুখে বন্দে মাতরমের মধ্যে পবিত্র শব্দটি মানায় না বাবা। লিখে ফেল, ছাপা পেপারে। তোরা তো এই কিলো কিলো কাগজে কাড়ি কাড়ি শব্দ লেখার জন্যই জন্মেছি। তবে একটা কথা কান খুলে শুনে রাখ, ওই যতই তোরা আমার বিরুদ্ধে উল্টো পাল্টা লিখ না বন্দে মাতরম, আমি কিন্তু সালা ওই পাবলিককে বিভ্রান্তে ফেলবই বাবা। মনে কর, ওই তোরা যদি লিখিস যে সিঙ্গুরে কারখানা হচ্ছে, তাহলে আমি বলবো না, ও জমি আমি কিছুতেই নিতে দেব না। আবার তোরা যদি লিখিস ওই কারখানা গড়তে বাধা দিচ্ছে এই এমপি স্বদেশ মুখার্জি, তাহলে আমি বলবো মাথা খারাপ, শিল্প ছাড়া পশ্চিমবাংলা বাঁচে বাঁচে। পাল্টি খাবো, পাল্টি খাবে? হ্যাঁ বন্দে মাতরম। নেতারা পাল্টি খাবে না, পুলিশ ঘুষ খাবে না, আর ভোট হলে ওই ছাপ্পা হবে না। আর এই যে পাবলিক সালা মার খাবে না, তাই বললে হয় নাকি? বন্দে মাতরম। এতদিনে আপনি একটা কথার মতো কথা বলেছেন। তোমার ভালো লেগেছে বৌমা? ভালো কথা বললে কার না ভালো লাগবে বলো? বন্দে মাতরম পার্বতী, তোমার ওই ছোট ছেলের কিন্তু আমার কথা একদম ভালো লাগে না। হ্যালো, হাই, বাই বাই। এনিওয়ে, আরে অমু, বলি কাল তোর ওই নার্সিং হোমে রিয়াজ বলে একজন তার বইয়ের ডেলিভারি করাতে এসেছিল, ওই টাকা খরচা করতে পারবে না বলে তুই নাকি তার অ্যাডমিশন নিসনি। মাথা মোটা, একটা মাথা মোটা
থাকে নকুলতলা বস্তিতে। আর ওই নকুলতলা বস্তিতে আমার কত ভোটার আছে জানিস? শোন, আজ আবার ওই রিয়াজ আমার চিঠি নিয়ে তোর ওই নার্সিং হোমে যাবে। দেখিস ওর বইয়ের যেন চিকিৎসার ব্যবস্থা হয়, কেমন? কিন্তু আমার তো লস। এতগুলো টাকা, ওষুধ, অপারেশন খরচ এগুলোকে ঘর থেকে দেবো? ঘর থেকে দিবি কেন? ঘর থেকে দিবি কেন? ড্যাডি তাহলে পাবে কোথায়? কেন কেন বোমা কেন? ওই যে ওই তোমার বাবার মতো হাটের রুগী ওই রকম বড় লোক বুড়োর কাছ থেকে। এরপরেও তোকে মানে বোঝাতে হবে। বন্দে মাতরম, এর জন্যই বলি একে মাথা মোটা। এই শোন, ওই শহরের আর 5টা হসপিটাল আর নার্সিং হোম যেভাবে চলছে তুই সেইভাবেই চলবি। হার্টের পেশেন্ট এলে আগে ভর্তি করা, তারপর তারপর লাগুক না লাগুক ওই মাথার চুল থেকে পায়ের নখ অবধি পরীক্ষা করার ব্যবস্থা কর। তারপর বাড়ির লোককে বল অপারেশন করতে হবে, পেসমেকার বসাতে হবে। আর খবরদার ওই অপারেশন করতে গিয়ে অপারেশন টেবিলে যদি পেশেন্ট মারাও যায়, বাড়ির লোককে বলবি না, বলবি অপারেশন সাকসেস, পেশেন্ট এখন কোমাতে আছে। এরপর এরপর বিল বানাতে থাক। তারপর পেশেন্ট পটিকে বল হাই ব্লাড প্রেশার, তাই পালসটা ফেল করেছে। তারপর ওই রোগীর আত্মীয়দের 8 থেকে 10 লাখ টাকার একটা বিল ধরিয়ে দিয়ে বল টাকাটা কাউন্টারে জমা করে ডেড বডিটা নিয়ে যান। বন্দে কি সাংঘাতিক! এভাবে তোমরা টাকা রোজগার করবে? না না, এ অন্যায়। হারামজাদা, বলে এই পৃথিবীতে কোন কাজটা ন্যায্য হচ্ছে শুনি। ড্যাডি, ওই নার্সিংহোমে যদি আমার বাবা ভর্তি হয়, আমার বাবার সঙ্গে কি এরকম হবে নাকি? বন্দে মাতরম! বৌমা, কিছু বলা যায় না। আসলে কি জানো বৌমা, শ্যাকরা আছে না, ওই শ্যাকরা না নিজের মায়ের কানের দোলও খাচ্ছে। তুমি অমন কথা বলছো কেন? অমন কথা বলে আমার লক্ষ্মীমন্ত বউটার টেনশন ধরিয়ে দিচ্ছ। না বৌমা, তোমার বাবা, আই মিন আমার বিআই কি, তার জামাই এরকম কখনো করতে পারে না। তাছাড়া হ্যালো হাই বাই বাই, তোমার বিয়েতে তোমার বাবা কত কি যৌতুক দিয়েছে। এই যেমন ধরো 1 লক্ষ টাকা নগদ, 50 ভরি সোনা, টিভি, ফ্রিজ, আলমারি, কত কত কি দিয়েছে। আর 200 খানা নমস্কারেও দিয়েছে। আমি একটা ওয়ানাগার, হ্যাঁ ওয়ানাগার, ওটা হবে না নয় মা, ও আগে না। ওই হলো একটা ফ্ল্যাট দিয়েছে। শুধু কি তাই, এই তো সেদিন আপনার ছেলে আমার ড্যাডিকে বলল, ড্যাডি শোনো না, আমার নার্সিংহোমে কিছু নতুন সরঞ্জাম কিনতে হবে, ওই জন্য আমার টাকা দরকার। আমার কাছে তো টাকা নেই, তাই আমি ব্যাংক থেকে চড়া সুদে টাকা নিয়েছি। যেমনি বাবা কথাটা শুনলো, সেমনি বলো না, তোমাকে ওই ব্যাংকে থেকে টাকা নিতে হবে না, আমি তোমাকে 50 লক্ষ টাকা দিয়ে দিচ্ছি। হ্যালো হাই বাই বাই, এই কথাটা তো তুই বলিস নাই অমো। হ্যাঁ রে, হ্যালো হাই বাই বাই, পুরোটা একাই গায়েব করে দিলি। ওটা আমার নার্সিং হোমের উন্নতির জন্য নিয়েছি। কিন্তু দাদা, তুই তো নার্সিংহোমের উন্নতি করতে গিয়ে নিজের শ্বশুরমশাইয়ের কাছে হাত পেতে নিজের অস্তিত্বের অবনতি করে ফেলেছিস। তুই থাম দেখিনি বাপু, থাই। হ্যালো হাই বাই বাই, তোকে আর জ্ঞানের বলিয়া ওড়াতে হবে না। এত লোক তোমাদের। এই বন্দে মাতরম, আজকের দিনে বাঁচতে গেলে টাকা চাই, টাকা। তাই বোধ হয় বস্তি উন্নয়নে বুড়া তো গোটা টাকাটাই চলে গেছে তোমার ব্যাংকে, তাই না মাননীয় স্বদেশ মুখার্জি? বন্দে মাতরম, ওই বস্তিতে তো আমি শনি মন্দির করে দিয়েছি। উচিত ছিল লাইব্রেরি করে দেওয়া। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ওই লাইব্রেরি করে দিলে ওরা আবার লেখাপড়া শিখে সালা এক একটা নেতাজি সুভাষচন্দ্র মহাত্মা গান্ধী হয়ে সালা দেশের হিসাব চাইবে। উচিত ছিল বোঝা নর্দমাটি নিকাশি ব্যবস্থা করা। এ মাথাটা গেছে রে। আচ্ছা বল সমরেশ, ওই বোঝা নর্দমাটার বন্ধ ব্যবস্থা করে দিলে মশারা কোথায় জন্মাবে রে? আর মশা না জন্মালে মানুষের ম্যালেরিয়া কি করে হবে?
আর ওই ম্যালেরিয়া না হলে মানুষ হাসপাতালে ভর্তি হবে না। আর ওই হাসপাতালে এত যে স্টাফ, তাহলে তাদের চলবে না। আর হাসপাতালে মানুষ ভর্তি না হলে মানুষ শালা মরবে না। আর মানুষ না মরলে ওই যে শ্মশানে এত এত মানুষ আছে, তাদের সংসারে চলবে না। না 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 না, ওই সামান্য নিচু তলার মানুষগুলোর কথা ভেবে আমি আমি এই এতগুলো মানুষের ক্ষতি করতে পারবো না। আমি না বন্দে মাতরম মুখার্জি, না স্বদেশ মুখার্জি। অপূর্ব। মাঝে মাঝে এই বাড়িতে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। তাহলে যেও না। উপায় থাকলে বাড়ি ছেড়ে চলে যেতাম বৌদি। তাহলে যেদিন যাবে সেদিন এ কথা বলি, তার আগে নয়। তাছাড়া তোর এমনিতেই তো, আচ্ছা এই তোর এত চিন্তার কারণ কি বলতো? তোর ড্যাডি এমপি, দাদা ডাক্তার, তোর তো সুখে থাকার কথা নাকি? হ্যাঁ মা, ওই সুখটাই তো খোঁজার চেষ্টা করছি, কিন্তু সমরেশ, কিন্তু চারিদিকে দুঃখের বন্যায় প্লাবিত হয়ে গেছে মানবতার হাজার হাজার গ্রাম। নষ্ট হয়ে গেছে বিবেকের ফসল, হয়ে গেছে বিপ্লবের পোস্টার। আর তাই তো কাগজ কলম আর ক্যামেরাটা নিয়ে এই ডাক্তার দাদার ভাই, এমপি বাবার ছেলে, এই মুখার্জির বেলা ছোট লোক সাংবাদিক খুঁজে চলেছে সুখের ঠিকানা। সবাই তো সুখী হতে চায়, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কিনা, জানি না বলে যা লোকে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখী সয় না। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কিনা, জানি না বলে যা লোকে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখী সয় না। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয়। একটা হারাম জাদা সালা, মাঝে মাঝে মনে হয় এই মালটা আমার ছেলে তো না, মানে ওই আমার আগেকার পক্ষের স্ত্রীর স্বভাব চরিত্রটা তো বিয়ে থেকে। হ্যালো, হাই বাই বাই, কি সব কথা বলছো? এটা রয়েছে না। আরে অমু, হ্যাঁ বললাম তোর ওই ভাই তো গান গাইতে গাইতে ওই অসহায় মানুষের আর তো চিৎকার শুনতে গেল, আর তুই আমার টাকা চাই, টাকা। বন্দে মাতরম। ওসব চিৎকার চিৎকার শোনা আমার দ্বারা হবে না। চলে, আজ আমার 3টেও পার্সেন্ট আছে, চলে। বন্দে মাতরম। ওই 3টের মধ্যে আবার কটা বাজে কে জানে। বলছো কেন? হ্যাঁ, অমন কথা বলছি কেন? আরে তোমার ছেলে তো ডাক্তার নাকি? হ্যালো, হাই বাই বাই। ঠিক বলেছো পার্বতী, তুমি ঠিক বলেছো, ডাক্তার। কিন্তু কিন্তু আতুরে ডাক্তার। তুমি যাই বলো না কেন, আমার পেটে ব্যথা, মাথায় ব্যথা হলে পরে, পায়খানা হলে পরে ওষুধ কে দেয়? ওই অমুই তো দেয়। তা দেয়, কিন্তু কিন্তু পার্বতী, ওই মা না হতে পারার যে যন্ত্রণা বড় বাবা বুকের মধ্যে নিয়ে বেরোচ্ছে, তার কি কোনো ওষুধ দিতে পেরেছে? না মানে বংশধর তো চাই। আপনার মুখ থেকে এই কথা আমি আশা করি। আর এই বয়সে ওই বাচ্চা কাচ্চা নিয়ে ফিগার নষ্ট করার বিন্দু মাত্র প্রয়োজন নেই। আর আপনার যদি এতই বংশধরের ইচ্ছে, তাহলে আপনার ওই অমরেশের বিয়েটা দিয়ে দেন না ড্যাডি। বলি কথাটা তো মন্দ বলেনি পার্বতী, হ্যাঁ বৌমা কথাটা মন্দ বলেনি। ওই অমরেশের যদি একটা বিয়ে দিতে পারি, তাহলে তাহলে ওর ওই গা ছাড়া ভাবটা যায়। হ্যাঁ, তার সঙ্গে আমি বিয়ের যৌতুক হিসাবে নতুন 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 জিনিস
জিনিসপত্র পাবো। তাহলে আর দেরি কেন? বন্দে মাতরম। ওই আগামী মাসে ভালো দিন আছে, তাহলে ওই দিনে ভালো লগ্নে ওই সমরেশের একটা বিয়ে দিয়ে এই মুখার্জি ভিলাতে আমি সানাই বাজিয়ে দিই। ওরে কে কোথায় আছিস? দেখো দেখিনি কাণ্ড। বড় আশীর্বাদ হয়ে গেছে, আর একটু পরে সিঁদুর দান। ও সবকার একা হাতে সামলানো যায়? তবু শান্তি, আমি মা মরমের বিয়ে দিতে পেরেছি। কই রে ওরে, ও বিমল, বরযাত্রীরা খেতে বসেছে, এতটা পথ আবার যাবে। দেখেছো যেদিকে না তাকাবো সেদিকে একটা কিন্তু হবে। আরে হবে না তুই বল। মাত্র 7 বছর বয়সে সুন্দরীকে আমার হাতে চাপিয়ে দিয়ে নিজের স্বার্থপরের মতো ড্যাং ড্যাং করতে করতে চলে গেল। কত করে বললাম ওভাবে আমাকে একা রেখে যেও না, আমার কথা শুনলই না। বললো যখন মরণ ব্যাধি নিতে এসেছে তখন তো আমাকে যেতেই হবে। তুমি সুন্দরীকে দেখো। ব্যাস সেদিন থেকে শুরু হয়ে গেল মারপিট। সেই ছোট্টবেলা থেকে কোলে পিঠে করে সুন্দরকে মানুষ করলাম। আর যে হতভাগীটাও এই বুড়ো বাপ থেকে একা রেখে চলে যাবে। আর তো হবে না তুই বল। কাকা, তোমাকে না কতবার বলেছি আজকের এই শুভ দিনে তুমি আর চোখের জল ফেলবে না, আর তুমি সেই কাঁদছো। আনন্দে সত্যি সুন্দরীটা আজ বীরনগর ছেড়ে চলে যাবে ভেবে মন খারাপও করছে, আবার আনন্দও লাগছে। ওর মতো মেয়ে এই গ্রামে আর একটাও নেই। রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, লাল বেনারসি আর চন্দনের ফোঁটায় সুন্দরীকে দারুণ লাগছে কাকা, দারুণ লাগছে। আরে লাগবেই তো। তুই দেখিস রূপের ছোটা নেয় খোবার একেবারে আলোকিত হয়ে উঠবে। সে তো হবে। পাত্র খরচ তো তুমি কম করোনি, কিন্তু কাকা এতগুলো টাকা তুমি জোগাড় করলে কোত্থেকে? বেচে দিয়েছি। বেচে দিয়েছো? কি বেচে দিয়েছো? আরে ওই ঘটক মশাই যখন পাত্রের সন্ধান নিয়ে এলো তখনই পড়লো ওরা দেরি করবে না, ভালো পাত্র, তাই হাত ছাড়া করতে পারলাম না। তাই তো লেবুতলার শেষ সময় 2 বিঘা জমি আরে এই বাড়িটা আমি বেচে দিই। তুমি কি করেছো কাকা? এখন তোমার চলবে কি করে? ফুর পাগল, অপরের জমিতে লাঙল দিয়ে ওই যেটুকু জমেছিলাম না সেই টাকা দিয়েই তো কিনেছিলাম ওই 2 বিঘা জমি। এখন জমি বিক্রি করে দিলাম, আবার অপরের জমিতে চাকল দিয়ে আমি ঠিক চালিয়ে নেব। সে না হয় হলো, কিন্তু বাড়িটাও তো বেচে দিয়েছো শুনলাম। এখন তুমি থাকবে কোথায়? গাছতলায়। আজ সুন্দরী পেয়ে তুমি তো আমাকেই নিয়ে পড়লে। আমার কথা ছাড়, একবার সুন্দরীকে ডাকলাম, মাকে একবার দেখি, 2 চোখ পরে আমার মাকে একবার দেখি। বাবা আয় খুকুয়া, আয় খুকুয়া, আয় খুকুয়া। সুন্দরী, বাবা কি সুন্দর তোকে লাগছে রে। তুই দেখিস তোকে দেখে না তোর শ্বশুর বাড়ির লোকের মাথা ঘুরে যাবে। তা হ্যাঁ রে মা, শ্বশুর বাড়ি গিয়ে এই বুড়ো বাপটাকে বলে যাবি না তোরে মা। ভাবলি কি করে বাবা আমি তোমাকে ভুলে যাব? না বাবা, আমি কি তোমাকে ভুলে যেতে পারি বাবা? বাবা গো, শেষ পর্যন্ত তুমি আমাকে তাড়িয়েই ছাড়লে বাবা। জানো পলাশদা, ওই মানুষটা যখন মাঠ থেকে ফিরে আসে তখন আমি রান্না না করে দিলে ওই মানুষটার খাওয়া হয় না। মানুষটা যখন পরিশ্রান্ত হয়ে দুপুরবেলায় বাড়ি ফিরে আসে, আমি জলের গ্লাসটা এগিয়ে না দিলে
ওই মানুষটার জল খাওয়া হয় না। আমি বললাম, বাবা বাবা আমি বিয়ে করব না, আমাকে তোমরা বিয়ে দিও না। আমাকে তোমরা শেষ পর্যন্ত বিয়ে দিয়ে তাড়িয়েই ছাড়লে বাবা। চুপ কর বোন, তোর চোখের জল সহ্য করার মতো ক্ষমতা আমারও নেই। ওরে ওরে মা, পৃথিবীতে কোনো বাপের কাছে তাদের মেয়েরা বোঝা হয় না রে মা। তবু তো সেই মেয়েদের একদিন না একদিন এই বাপের ঘর ছেড়ে স্বামীর ঘর তো যেতেই হয় রে মা। কিন্তু তুমি যে আজ বড় একা হয়ে গেলে বাবা। শুধু কি একা, তোর মুখে হাসি ফোটার জন্য এই বুড়োটা জমি বাড়ি বেচে নিঃস্ব হয়ে গেছে। কি বলে পলাশদা? বাবা জমি বাড়ি বেচে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, বাবা সত্যি করে বলো বাবা, এই কথা সত্যি? দূর দূর পাঠিয়ে তুই তুই ওর কথা বিশ্বাস করিস না তো, বিশ্বাস করিস না। বেশ, করলাম না বিশ্বাস। তাহলে আমার মাথায় হাত রেখে দিব্যি খেয়ে বলো, এতক্ষণ ধরে পলাশদা তোমাকে যে কথাগুলো বললো সে কথাগুলো একটাও সত্যি নয়, সব মিথ্যে মিথ্যে মিথ্যে। ওরে মা, তুই আমাকে কি দিতে বলছিস রে মা? কি দিতে পারলে না তো বাবা। আমি এ তোর সুখের ঘরের ঠিকানাটা দেখতে চেয়েছিলাম রে মা, সুখের ঘরের ঠিকানাটা। তাই আমার চন্দন পড়া মরা মুখটার ভয়ে মিথ্যে দিব্যে তুমি দিতে পারলে না বাবা। এবার বলতে পারো বাবা, তোমার কি হবে, তোমার কি করে চলবে? আমার কথা চিন্তা করিস না, তোর সুখে যে আমার সুখ রে মা। কিসে আমার সুখ? তুমি খেতে পাচ্ছ না এটা দেখে? কিসে আমার সুখ? তুমি কষ্ট পাচ্ছ এটা জেনে? কিসে আমার সুখ? তোমার দু চোখ বয়ে জল ছড়িয়ে পড়ছে এ কথা জানার পর। বলো বাবা, বলো এমন তুমি কেন করলে বাবা? কেন করলে? চুপ চুপ মা, চুপ চুপ। ও কথা যে বলতে রে মা, বলতে রে। ওরে 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 পলাশ তো রইলো, আর যখনই খেতে পাবে না তখনই তখন ছুটে তোর সংসারে চলে যাবো। দিবি না দিবি না মা, এই বুড়ো ছেলেটাকে তুই মোটো বাবা। আর কিছুক্ষণের মধ্যে রীতি নীতি মেনে অগ্নি নারায়ণ সাক্ষী রেখে জন্মদাতা পিতাকে ভুলে গিয়ে একটিবার ফিরে চাইতে পারবো না আমার এই জন্মভূমির দিকে। একটিবার ফিরে চেয়ে দেখতে পারবো না আমার ওই জন্মদাতার পিতার মুখখানা। ভালো থেকো বাবা। পলাশদা, তুমি আমার বাবাকে দেখো। পলাশদা, তুমি আমার বাবাকে দেখো। তুই যে আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে, তাকে নিয়ে স্বপ্ন আমার ছোট্ট দু চোখে। তুই যে আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে, তাকে নিয়ে স্বপ্ন আমার ছোট্ট দু চোখে। নতুন নতুন করে তোকে যতই সাজালাম, পড়তো না মনে দিতাম কত নতুন নতুন নাম। নতুন নতুন করে তোকে যতই সাজালাম, পড়তো না মনে দিতাম কত নতুন নতুন নাম। আজকে দেখি নতুন তোকে লাগছে সবার চেয়ে, আজকে দেখি নতুন তোকে লাগছে সবার চেয়ে। তবু কেন জল আসে রে আমার দু চোখ বেয়ে? তবু কেন জল আসে রে আমার দু চোখ বেয়ে? তবু কেন জল আসে? লোকাল থানাকে ইনফর্ম করে আমি এখানে এসেছি।
আমি পুলিশ অফিসার প্লাবন মিত্র, আর ইনি হলেন সাংবাদিক সমরেশ মুখার্জি। কিন্তু আপনারা এখানে কেন? আপনি মেয়ের বাবা, কোথায় মেয়ের বিয়ে দিচ্ছেন তা খোঁজখবর নিয়েছিলেন? না না, মানে ওই ঘটক মশাই বললো। ঘটক মশাই বললো, আর আপনিও আপনার মেয়েকে বেনারসি চন্দনে সাজিয়ে চিতায় তুলে দিচ্ছেন? আর মানে আপনারা কি এসব কথা বলছেন? আমি তো আপনাদের কথা কিছুই বুঝতে পারছি না। বোঝার কথাও নয়, সব বলছি। তার আগে পুলিশ এই সারা বাড়ি ঘিরে রেখেছে। আপনি কি আগে ওই বর বাবাজিকে নিয়ে আসুন। কেন কেন ও কি করেছে? এর আগে ওই ডিসকাউন্টেডরা পাঁচখানা বিয়ে করেছে। কিছু সত্য কথা, যান আগে হারামজাদাটাকে এখানে নিয়ে আসুন। আমি এক্ষুনি আনছি। সব সঠিক তথ্য জোগাড় করে প্রথমে এই সমরেশ বাবু আমাকে জানাই, আর আমি ওই হারামজাদাটার বাড়ি রেড করি। আর তখনই জানতে পারি বসিরহাটে মিনতি, বাঁকুড়ার চম্পা, মেদিনীপুরের কাজল, পূর্ব মেদিনীপুরের শিউলি, আর বর্ধমানের মোহকে প্রচুর টাকা পণ নিয়ে বিয়ে করেছিল ওই হারামজাদাটা। তারপর প্রত্যেকের সাথে মাস দুয়েক করে ঘর করে ওই মেয়েগুলোকে মুম্বাইয়ের পতিতা পল্লীতে বেচে দেয়। না, 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 এ হতে পারে না। আমি আপনাদের এ মনের হতে অবস্থা পারে বুঝতে পারছি। না। আমি আপনাদের মনের অবস্থা বুঝতে পারছি, তবু তো সত্যটাকে স্বীকার করতে হবে। এবারে বাড়ির প্রত্যেকটা বাড়ির মেয়ে লোকও আছে। এবার টার্গেট ছিল আপনার মেয়ে। থ্যাঙ্কস গড, উনি বেঁচে গেছেন। এই যে স্যার, কিরে রতন, ঘাবড়ে গেছিস না? ছাড়! ভেবেছিলিস আগের 5 বারের মতো এবারে ওভারচেন সাকসেস করবি, তাই না? তোকে আমি যাবর জীবন জেল খাটাবো। আর শুনুন বংশী বাবু, শুধু মেয়ের বিয়ে দিলেই হবে না, দেখে নিতে হবে পাত্রপক্ষ সঠিক কিনা। তাহলে দেখবেন শ্বশুর বাড়ি নির্যাতনে বধূ হত্যার হার অনেক কমে গেছে। এই যাত্রায় বেঁচে গেলেন। এবার ভালো পাত্র দেখে ওনার বিয়ে দিন। চলি, আসুন সমরেশ বাবু, চল। হ্যাঁ চলুন। দাঁড়ান, একজন গরিব কন্যাদানগ্রস্ত বাবাকে জ্ঞান দিয়ে গেলেন বাবু। এবার এই লগ্ন ভ্রষ্ট মেয়েটা আবার কি করবে? আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি। এই লগ্ন ভ্রষ্টার হবার হয়ে এরকম একটা জানো হাতে তুলে দেবেন ওকে? উনি তো ঠিক কথাই বলছেন কাকা। আরে, জানি উনি ঠিক কথাই বলেছেন, কিন্তু তুমি একজন অসহায় বাপের এখন কি করা উচিত? তাকে যে খবরের বাইরের দুঃখে ওর মুখ কানা কেমন শুকিয়ে গেছে। তুমি এত কষ্ট পাচ্ছ কেন বাবা? এছি আমার অদৃষ্টির লিখন। ভগবানে যে আমার কপালে শোকে লেখেনি, সেটা যে আমি ভালো করে জানি বাবা। ও ঈশ্বর, এ দৃশ্য দেখে না আমার মৃত্যু হলো না কেন? মৃত্যু হলো না কেন? না বাবা, তুমি মরবে কেন গো? মরবো তো এবার আমি গো। ওই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করা ছাড়া আমার সে আর কোনো পথ খোলা নেই গো বাবা। আমার সে কি সব আবল তাবল বকছেন? আজকের দিনে এসব হয় নাকি? আপনারা শহরের মানুষ, তাই গ্রামের সংস্কার জানেন না। সত্যি সত্যি এই সুন্দরীর বেঁচে থাকাটাই সমস্যা। কেন এই গ্রামে কি আর অন্য কোনো ভালো ছেলে নেই যে এনাকে? খবর ছড়িয়ে পড়তে সুন্দরী অপয়া বলে সবাই চলে গেছে। এখন সুন্দরীকে বিয়ে করা তো দূরের কথা, কাল থেকে ওর কেউ মুখই দেখবে না। ওই রতন বাজে লোক, তবু তো মুখ ফুরিয়ে কেউ অপয়া বলতো না। আপনি কেন ওই মৃত্যুর খবর ঠানলেন বলুন তো? শুনুন, আমি একজন সাংবাদিক, আর যেটুকু টাকা রোজগার করি তাতে হয়তো আপনার মেয়েকে আমি আলু সেদ্ধ ভাত খাওয়াতে পারবো। তার মানে আপনি? আমি আপনাদের তৈরি সমাজ সংস্কার কিছু মানি না। একটা মেয়েকে বিনা দোষে কাট করে দেবে সেটা আমি কোনোদিন মেনে নিতে পারবো না। আর তাই আমি এক্ষুনি সিন্দুর কৌটা আনছি। না না, তা হয় না। আপনার বাবা আছে, মা আছে, তাদের মতামত নেওয়ারও প্রয়োজন।
তাছাড়া আপনার নিজস্ব একটা জীবন আছে, আমার মতো হতভাগিনী মেয়ের জন্য শুধু শুধু কেন? আপনি কিছু চিন্তা করবেন না,